বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এসএসসি বায়োলজি সেকেন্ড চ্যাপ্টার, সেলস অ্যান্ড টিস্যুস অফ অর্গানিজম। খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তুগুলো হচ্ছে এখানে সেলের যে বিভিন্ন ধরনের অর্গানিলস গুলো রয়েছে, এই অর্গানিলস নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন মনে করো সেল ওয়াল, এখানে সেল ওয়াল নিয়ে আলোচনা রয়েছে, প্রোটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা, এরপর মাইটোকন্ড্রিয়া, তারপরে প্লাস্টিড, বিভিন্ন ধরনের প্লাস্টিড নিয়ে আলোচনা করা হয়েছে, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপরে রয়েছে সেল ভ্যাকিউল, লাইসোসোম, সাইটোস্কেলেটন, রাইবোজোম, এরপর সেন্ট্রোসোম, নিউক্লিয়াস নিয়ে আলোচনা করা হয়েছে। এই নিউক্লিয়াস পর্যন্ত আলোচনা দিয়েই মূলত একটি সেলকে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং পরবর্তীতে টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে প্ল্যান্ট টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে তোমরা জানো প্ল্যান্ট টিস্যু প্রধানত দুই প্রকারের, একটি হচ্ছে পার্মানেন্ট টিস্যু এবং অন্যটি হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। এই পার্মানেন্ট টিস্যুটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করি, একটি সিম্পল, অন্যটি হচ্ছে কমপ্লেক্স এবং অন্যটি হচ্ছে এক্সক্রিয়েটরি টিস্যু। অর্থাৎ এখানে সিম্পল টিস্যু নিয়ে আলোচনা করা আছে। সিম্পল টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা যায়, প্যারেনকাইমা, কুলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। কমপ্লেক্স টিস্যুকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে জাইলেম এবং অন্যটি হচ্ছে ফ্লুয়েম সেল। এরপর এনিমেল টিস্যু নিয়ে আলোচনা রয়েছে। আমাদের এই চ্যাপ্টারে বিভিন্ন ধরনের এনিমেল টিস্যু যে রয়েছে, যেমন ইপিথেলিয়াল টিস্যু, এরপর হচ্ছে কানেকটিভ টিস্যু, এরপর মাসকুলার টিস্যু, এরপর রয়েছে নার্ভ টিস্যু। এই চার ধরনের টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে এবং সর্বশেষ এই চ্যাপ্টারে যে বিভিন্ন ধরনের সিস্টেমগুলো আছে সেই বিভিন্ন ধরনের সিস্টেমের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানে মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ, এরপরে একটি কম্পাউন্ড মাইক্রোস্কোপ এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, যা প্র্যাকটিক্যালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাট থিওরিটিক্যালের জন্য আমাদের এখানে এই সিস্টেম পর্যন্ত পড়লেই যথেষ্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটি আমি কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা জানি যে অনেকগুলো সেল যখন একত্রিত হয় তখন তৈরি হয় টিস্যু, আর অনেকগুলো টিস্যু যখন একত্রিত হয় তখন তৈরি হয় একটি অর্গান, এবং অনেকগুলো অর্গান মিলে তৈরি হয় একটি সিস্টেম, আর অনেকগুলো সিস্টেম মিলে তৈরি হয় একটি বডি। অর্থাৎ বডিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সিস্টেম, অর্গান, টিস্যু এবং সেল আমরা পাবো। অর্থাৎ সেলটা হচ্ছে একটি স্ট্রাকচারাল ইউনিট, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। একটি বাড়ি বানাতে যেমন অনেকগুলো ইট লাগে, সেরকম আমাদের এই বডিটা তৈরি হতেও অনেকগুলো সেলের প্রয়োজন। সেই সেলের আমরা মাইক্রোস্কোপিক ভিউ অনুযায়ী দেখতে কেমন এবং এদের কাজ কি, সেই বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে মূলত আলোচনা করা হবে। চ্যাপ্টার 1-এ আমি যখন তোমাদেরকে মনেরা, প্রোটিস্টা, পাঞ্জায়, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া সম্পর্কে ক্লাস করিয়েছি, তখন তোমরা দেখেছ ব্যাকটেরিয়া একটি মাত্র সেল দ্বারা তৈরি, অর্থাৎ এরা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, এবং ইউক্যারিওটিক সেলগুলো রয়েছে যারা প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া কিংডমে রয়েছে যে সকল অর্গানিজমগুলো, তারা। এই অধ্যায়েও তার ব্যতিক্রম নয়। এই অধ্যায়ে সেই ইউক্যারিওটিক সেল সম্বন্ধে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। আমাদের বইয়ের প্রথম যে টপিকসটি রয়েছে সেখান থেকে আমরা পড়া শুরু করব।
অর্থাৎ এই চ্যাপ্টারের কোনো একটি লাইন বা কনসেপ্ট আমরা স্কিপ করতে চাই না। চলো তাহলে চলো তাহলে শিক্ষার্থীরা আমরা দেখি শুরুতে কি লেখা রয়েছে। You have already learned the concept of biological cell in your previous classes. Now, based on this idea, you have learned more about it. Do the view of a cell of an organism appear in the same under both a light microscope and an electron microscope? In this chapter, you will find the answer to these kinds of questions. এখানে যে একটি কথা বলা হয়েছে তা হচ্ছে যে আমরা যদি একটি সেলকে অর্থাৎ লাইট মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখি, লাইট মাইক্রোস্কোপ এবং ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখি, দুটো কি দেখতে একই রকম লাগবে? অবশ্যই না। লাইট মাইক্রোস্কোপে আমরা সিম্পল একটি সেলকে খুবই অনুজ্জ্বল দেখব, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে একটি সেলের ভেতর যে অর্গানেলস গুলো রয়েছে তাদেরকে খুবই স্পষ্টভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব এর প্রথমে কি লেখা রয়েছে। এখানে প্রথমেই সেলের ডেফিনেশন দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথমে বলা হচ্ছে হোয়াট ইজ লিভিং সেল। You learned in your previous classes that the cell is the structural unit of an organism. What is a living cell? Some scientists described a living cell as the unit of structural and biological function of an organism. In 1969, Lowy and Sienkiewicz described a cell surrounded by a selectively permeable membrane as the unit of living activity which can exactly duplicate itself any different living medium. অর্থাৎ লোই এবং সিকেভিজ নামক দুইজন সায়েন্টিস্ট 1969 ইয়ারে ওনারা একটা সেলের সুন্দর ডেফিনেশন দিয়েছেন। ওনারা বলেছেন সারাউন্ডেড বাই এ সিলেক্টিভলি পারমেয়েবল মেমব্রেন। সিলেক্টিভলি পারমেয়েবল মেমব্রেন মানে হচ্ছে সেমি পারমেয়েবল মেমব্রেন। ক্লাস 8 এ থাকতে তোমরা শিখেছ মেমব্রেন তিন ধরনের হয়, পারমেয়েবল, ইমপারমেয়েবল এবং সেমি পারমেয়েবল। অ্যাজ দ্য ইউনিট অফ লিভিং অ্যাক্টিভিটি, অর্থাৎ যেটা লিভিং অ্যাক্টিভিটির ইউনিট হিসেবে কাজ করে থাকে, হুইচ ক্যান এক্স্যাক্টলি ডুপ্লিকেট ইটসেলফ উইদাউট এনি ডিফারেন্ট লিভিং মিডিয়াম, যেটা কিনা অন্য কোনো মিডিয়াম এর সাহায্য কিংবা সহযোগিতা ছাড়াই নিজে থেকেই ডুপ্লিকেট হতে পারে, অর্থাৎ সেল ডিভিশন করতে পারে। আমরা বিভিন্ন ধরনের সেল একটু দেখে আসব। চলো আমরা একটু 3D তে সেলগুলো একটু পর্যবেক্ষণ করি। তোমরা এখানে লক্ষ্য করছো বিভিন্ন ধরনের সেল। একটি হচ্ছে প্ল্যান্ট সেল, অন্যটি হচ্ছে অ্যানিমেল সেল। অর্থাৎ এই সেলের যে ক্ষুদ্র ক্ষুদ্র অর্গানেলস গুলো রয়েছে এখানে লেখা রয়েছে, যেমন প্ল্যান্ট সেল এবং অ্যানিমেল সেল দুটোরই মাইটোকন্ড্রিয়া রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, গোলজি অ্যাপারেচার্স, সেল মেমব্রেন। হ্যাঁ, এই প্ল্যান্ট সেলটা কিভাবে একটা প্ল্যান্টের ভিতরে থাকে। একটি ট্রি তোমরা দেখতে পাচ্ছ, ট্রি এর যে লিভস, এই লিভসকে বাইসেক্ট করা হলো। এরপর আমরা দেখতে পাচ্ছি জুম ইন করে একটি সেল, এবং এই সেলের বিভিন্ন ধরনের অর্গানেলস এখানে লেখা রয়েছে। এরপর রয়েছে একটি অ্যানিমেল। এই অ্যানিমেলের যে লিভার রয়েছে আমরা দেখতেছি, সেই লিভারে জুম ইন করা হচ্ছে এবং এখানে নিউমেরাস সেল রয়েছে। অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট হিসাবে যেহেতু সেলকে বলা হয় তাই একটিকে এখানে দেখানো হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। চলো আমরা একটু নিউক্লিয়াসটা দেখে আসি। নিউক্লিয়াসটা মূলত দেখতে কেমন। এই হচ্ছে একটি নিউক্লিয়াস, এটাকে যদি আমরা একটু ছোট করে দিই, এই হচ্ছে একটি নিউক্লিয়াস।
এখানে দেখানো যাচ্ছে যে নিউক্লিয়ার পোর বা ছিদ্র রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিওলাস এবং এর বাইরে যে নিউক্লিয়ার একটা মেমব্রেন বা আবরণ রয়েছে। একটু পরেই নিউক্লিয়ার মেমব্রেন নিয়ে আমি কথা বলবো, একটু মনোযোগ দিয়ে দেখো। অর্থাৎ নিউক্লিয়াসের বাইরের একটি আবরণ রয়েছে এবং এখানে নিউক্লিওলাস রয়েছে এবং এখানে ক্রোমাটিন ফাইবার গুলো রয়েছে। চলো আমরা ক্রোমাটিন ফাইবার বা ডিএনএ কি সে বিষয়টা একটু দেখি। এই যে এইগুলো হচ্ছে ক্রোমাটিন ফাইবার এবং ক্রোমাটিন ফাইবারকে আরো জুম ইন করছি আমরা। তাহলে এই যে যে বৃত্তাকার অংশগুলো দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এগুলোকে বলা হয় হিস্টোন প্রোটিন এবং এই ডিএনএটা এই হিস্টোন প্রোটিনটাকে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। এরপরে দেখো, এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের মেমব্রেন। হ্যাঁ, নিউক্লিয়াসের কিন্তু এটা মেমব্রেন, এটা কিন্তু সেল মেমব্রেন নয়, নিউক্লিয়াসের মেমব্রেন অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে মাইক্রোস্কোপিক ভিউয়ে এভাবে দেখি আমরা, ডাবল লেয়ার বলে থাকি। আর এখানে লিপিড রয়েছে, এই যে ড্যান্সিং করছে, এই ড্যান্সিং গুলোকে বলা হচ্ছে লিপিড। বাইরেরটাকে বলা হয় আউটার লিপিড মেমব্রেন এবং ভিতরের মেমব্রেনটাকে বলা হয় ইনার লিপিড মেমব্রেন। এরপর নিউক্লিয়াসের চতুর্দিকে তোমরা যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই যে বেগুনি রঙের ডট ডটের মতো দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে রাইবোজোম। এগুলো হচ্ছে রাইবোজোম, এগুলো নিয়েও আমরা আলোচনা করব ভবিষ্যতে। এটা হচ্ছে একটি গোলজি অ্যাপারেটাস বা গোলজি বস্তু। এখানে প্রোটিন প্যাকেজ হয়, প্রোটিন এখান থেকে ডিস্ট্রিবিউট হয়। এরপর রয়েছে সেল মেমব্রেন, অর্থাৎ সেলের বাইরে যে মেমব্রেনটা থাকে, সেল ওয়ালের নিচে, প্ল্যান্ট সেলের সেল ওয়ালের নিচে সেল মেমব্রেনটা থাকে। আর অ্যানিমেল সেলের কিন্তু সেল ওয়াল থাকে না, শুধু এই সেল মেমব্রেনটা থাকে। এখানে আমরা ফসফেট এবং লিপিড দুইটা জিনিসের বাইলেয়ার দেখতে পাচ্ছি। ফসফোলিপিডের বাইলেয়ার, হ্যাঁ, এখানে মাঝে মাঝে কিছু প্রোটিন দেখা যাচ্ছে যেগুলো ড্যান্সিং করছে, এগুলো মাঝে মাঝে স্থানান্তরিত হয়। এই স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয়ে থাকে বা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা এই সেল মেমব্রেনের স্ট্রাকচার নিয়ে তোমাদের আলোচনা রয়েছে, যেখানে ফ্লুইড মোজাইক মডেলটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর এটা হচ্ছে একটি প্লাস্টিড যা প্ল্যান্ট সেলের মধ্যেই থাকে। এই অর্গানিলসটা প্ল্যান্ট সেলের মধ্যেই থাকে, অন্য কোনো অ্যানিমেল সেলের ভিতরে এটা দেখা যায় না, কারণ এটা খাদ্য প্রস্তুত করে থাকে। এই যে থাইলাকয়েড গ্রানাম, ঠিক এখানে সূর্যের আলোটা পড়ে এসে, সূর্যের আলোটা পড়ার সাথে সাথে এখানে এক ধরনের রিয়েকশন ঘটে। চ্যাপ্টার 4-এ এটা আমরা নিয়ে আলোচনা করব। এরপর এটা হচ্ছে একটি মাইটোকন্ড্রিয়া, দেখতেই পাচ্ছ মাইটোকন্ড্রিয়া, এটাকে পাওয়ার হাউস বলা হয়ে থাকে। এই ছিল মোটামুটি একটি সেলের অর্গানিলসদের সংক্ষিপ্ত বর্ণনা। আমরা এগুলো বিস্তারিত বর্ণনা নিয়ে কিছুক্ষণ পর আলোচনা করব। তো এরপর আমরা টাইপস অফ সেল অর্থাৎ বিভিন্ন ধরনের যে সেলগুলো রয়েছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। মূলত আমাদের বইতে 4টি সেলের কথা বলা হচ্ছে। একটি হচ্ছে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক এবং অন্যটি হচ্ছে সোমাটিক সেল, আর একটি হচ্ছে গ্যামেটিক সেল। প্রথম যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলটা রয়েছে, এই দুটোকে ক্লাসিফাই করা হচ্ছে নিউক্লিয়াসের উপর বেসড করে। চলো আমরা একটু বিস্তারিত পড়ে নিই, দেখি কি লেখা রয়েছে এখানে। এখানে লেখা রয়েছে all living cells are not the same. লিভিং সেলস গুলো সেম নয়। আমার বডিতেই যে সেলগুলো রয়েছে সব সেল কিন্তু একই রকম নয়, এগুলো এক একটা এক এক রকম। আমার স্কিনের সেলটা একরকম, আমার বডি পার্টস অন্যান্য সেলের সেলগুলো একরকম, আমার ভিতরে যে বোন রয়েছে সেটার সেলের স্ট্রাকচার একরকম, ব্লাডের যে মধ্যে যে সেলগুলো রয়েছে সেগুলোর স্ট্রাকচার গুলো একরকম। ওকে, সেজন্যই বলছে অল লিভিং সেল আর নট সেম, জাস্ট অ্যাজ দে হ্যাভ ডিফারেন্সেস ইন স্ট্রাকচার।
They also have different in size, shape and function. অর্থাৎ এদের বিভিন্ন সাইজ রয়েছে, শেপ রয়েছে, ফাংশন রয়েছে। বুঝতেই পারছো, সহজ সরল অর্থ তাই বিশ্লেষণ করার প্রয়োজন মনে করছি না। On the basis of the organization of the nucleus, cells can be divided into two types, prokaryotic cell and eukaryotic cell. অর্থাৎ নিউক্লিয়াসের উপর ভিত্তি করে সেলকে টু টাইপসে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রোক্যারিওটিক সেল এবং অন্যটি হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো চলো আমরা প্রোক্যারিওটিক সেল সম্বন্ধে এখানে কি লেখা রয়েছে আমরা একটু পড়ে নিই। যদিও আমরা চ্যাপ্টার 1-এ মনে রাতে পড়েছি, মনে রাতে আমরা যে বিষয়গুলো পড়েছি সেটাই মূলত হচ্ছে প্রোক্যারিওটিক সেল। আর এখানে তোমার এক্সাম্পলও দেওয়া রয়েছে, দেখো একটু মনোযোগ সহকারে। ব্লু গ্রিন অ্যালজি অ্যান্ড ব্যাকটেরিয়া। শুধু অ্যালজি যদি বলতো তাহলে সেটা প্রোটিস্টা কিংডমের হতো। A prokaryotic cell does not contain a true nucleus, অর্থাৎ প্রোক্যারিওটিক সেলের সত্যিকার অর্থে কোনো নিউক্লিয়াস থাকে না। This is why it is called cell with primitive type of nucleus. তাই এদেরকে আদিকোষী বা আদিম যুগের নিউক্লিয়াস সেল বলা হয়ে থাকে। The term nucleotide fits nicely in this case. Nuclear materials in a prokaryotic cell are not surrounded by a nuclear membrane. বুঝতে পারছো, এর চতুর্দিকে কোনো নিউক্লিয়ার মেমব্রেন নাই। এই যে not surrounded by a nuclear membrane. They are dispersed in its cytoplasm. Dispersed মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা, সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। Though the cell organelles such as mitochondria, plastid, endoplasmic reticulum etc. are not found. অতএব এই প্রিমিটিভ জাতীয় যে সেলগুলো রয়েছে প্রোক্যারিওটিক সেলে, এই মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কিন্তু থাকে না। এরপরে কি রয়েছে? রাইবোজোম আর প্রেজেন্ট ইন ইট, কিন্তু এতে রাইবোজোম রয়েছে। তোমরা জানো মনে রাতে আমরা পড়েছি এদের ভিতরে কিন্তু রাইবোজোম রয়েছে। The chromosomal structure of a prokaryotic cell consists only of unworked DNA, অর্থাৎ এদের যে ডিএনএ গুলো রয়েছে এগুলো কিন্তু আনওয়ার্কড ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ব্লু গ্রিন অ্যালজি অ্যান্ড ব্যাকটেরিয়া আর কনস্টিটিউট অফ দিস টাইপস অফ সেল, অর্থাৎ এই সেলের এক্সাম্পল গুলো হচ্ছে ব্লু গ্রিন অ্যালজি অ্যান্ড ব্যাকটেরিয়া। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এরপর রয়েছে আমাদের ইউক্যারিওটিক সেল। চলো ইউক্যারিওটিক সেলে বইতে কি লেখা আছে সেটা দেখে নিই। অর্থাৎ সুগঠিত বা সুকেন্দ্রিক নিউক্লিয়াস যাদের রয়েছে তাদেরকে ইউক্যারিওটিক সেল বলা হয়। ইন দিস টাইপস অফ সেল দ্য নিউক্লিয়াস ইজ ওয়েল স্ট্রাকচার। এখানে নিউক্লিয়াসটা কিন্তু ওয়েল স্ট্রাকচার, খুব সুন্দর সুগঠিত। Meaning that the nuclear materials are well organized and surrounded by a nuclear membrane. অর্থাৎ এর চতুর্দিকে একটি নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে। কিছুক্ষণ আগে আমি একটি নিউক্লিয়ার মেমব্রেনের ছবি তোমাদেরকে দেখিয়েছি। আদার সেল অর্গানেলস অ্যালং উইথ রাইবোজোমস, অর্থাৎ এখানে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই ধরনের অর্গানেলস গুলো বিদ্যমান থাকে। তবে প্লাস্টিড কিন্তু প্ল্যান্ট সেলে থাকে, অ্যানিমেল সেলে থাকে না। ক্রোমোজোম কনসিস্ট অফ ডিএনএ, হিস্টোন প্রোটিন অ্যান্ড আদার কম্পোনেন্টস। একটু আগে যে হিস্টোন প্রোটিনের কথা বললাম, হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে পেঁচিয়ে ডিএনএ গুলো এখানে ক্রোমোজোম আকারে ধারণ করে থাকে। মোস্ট লিভিং সেলস আর দিস টাইপস, অর্থাৎ মোস্ট লিভিং সেলস আর অফ দিস টাইপ, অর্থাৎ অধিকাংশ লিভিং সেলসই প্রায় ইউক্যারিওটিক সেল। এরপর এখানে বলা হচ্ছে অন দ্য বেসিস অফ ফাংশন, অর্থাৎ ফাংশনের উপর বেসড করে দেয়ার আর টু টাইপস অফ সেল, ওয়ান ইজ সোমাটিক সেল অ্যান্ড অ্যানাদার ইজ গ্যামেটিক সেল। চলো দেখি আমাদের বইতে কি লেখা রয়েছে সোমাটিক সেল সম্বন্ধে। সোমাটিক সেল বিষয়টি কি? সোমাটিক সেল বিষয়টি হচ্ছে যে সেল আমাদের বডি তৈরিতে হেল্প করে, অর্থাৎ একটা প্ল্যান্টসের কিংবা অ্যানিমেলসের বডির হাইট, লেন্থ, এই যে ব্রেথ, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো যে সেলটা নিয়ন্ত্রণ করে থাকে সেটাই হচ্ছে মূলত সোমাটিক সেল। এটার আরেক নাম হচ্ছে বডি সেল। These types of cell take part in the composition of the body of an organism. Somatic cell divided through the process of binary fission. Somatic cell binary fission এর মাধ্যমে বিভাজিত হতে পারে and mitotic division. তোমরা ক্লাস 8 এ চ্যাপ্টার 2 এ কিন্তু পড়েছো সেল ডিভিশন
থ্রি টাইপস, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এখানে মাইটোটিক শব্দের মানে কিন্তু মাইটোসিস সেল ডিভিশন। Organisms grow in this way. Moreover, these cells take part in the organizations of different organs and organ system. অর্থাৎ এই যে সোমাটিক সেলগুলো বিভিন্ন ধরনের অর্গান এবং সিস্টেম তৈরিতে সহায়তা করে। এরপরে রয়েছে আমাদের গ্যামেটিক সেল। চলো দেখি গ্যামেটিক সেল নিয়ে কি আলোচনা করা হয়েছে। গ্যামেটিক সেল এর আরেক নাম হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল, অর্থাৎ যে সকল সেলগুলো রিপ্রোডাকশনের জন্য হেল্প করে থাকে। চলো দেখি কি লেখা রয়েছে। গ্যামেটিক সেল, গ্যামেটিক সেল আর প্রডিউসড ইন দ্য অর্গানিজম ইন হুইচ সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড অল্টারনেশন অফ জেনারেশন ওকার্স। খুব সুন্দর একটি ওয়ার্ড, অল্টারনেশন অফ জেনারেশন, অর্থাৎ বংশ পরিক্রমা। অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী রয়েছে সবাই কিন্তু চায় তার ভবিষ্যৎ প্রজন্ম রেখে যেতে, অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এই ধরনের সেলগুলো ট্রান্সফার হয়ে থাকে। and sexual reproduction and alternation of generation occurs. Primordial germ cell divide through the meiotic division and produce gametic cell. অর্থাৎ এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, সেটা হচ্ছে মিওটিক সেল ডিভিশন হয় এদের ভিতরে। মিওসিস সেল ডিভিশন চ্যাপ্টার 3 তে এ নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড প্রডিউস গ্যামেটিক সেল, অর্থাৎ রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেটিক সেলের যে মাদার সেল সেটা কিন্তু সোমাটিক সেলই থাকে। রিপ্রোডাক্টিভ মাদার সেলটা এক ধরনের সোমাটিক সেল, সেখান থেকে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে যে 4টা সেল হয় সেখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক কমে যায়, ক্রোমোজোম সংখ্যা কমে যায়। এই বিষয়টি তোমরা কিছুটা অন্তত ধারণা পেয়েছো চ্যাপ্টার 2 ক্লাস 8 এবং আমরা বায়োলজির চ্যাপ্টার 3 অর্থাৎ সেল ডিভিশনেও এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এরপর বলা হচ্ছে ইন এ গ্যামেটিক সেল দ্য নাম্বার অফ ক্রোমোজোম বিকাম হাফ অফ ইটস সোমাটিক টাইপ, যে কথাটি একটু আগে বললাম। এ নিউ লিভিং বডি is commenced after the fusion of male and female gametes. Zygote is the first cell produced after the union of male and female gametic cell. Zygote undergoes a repeated mitotic division to organize a body of an organism. এখানেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হচ্ছে যে যেহেতু মিওসিস সেল ডিভিশনের ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই মেল রিপ্রোডাক্টিভ সেলও অর্ধেক হয়ে যায় এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সেলও অর্ধেক হয়ে যায়। এরপর যখন মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সেল দুটো একত্রিত হয়, অর্থাৎ সেখানে জাইগোট ক্রিয়েট হয়, আর সেই জাইগোটে যখন আবার ডিভিশন হয় সেই ডিভিশনটা কিন্তু এখানে বলা হয়েছে কি মাইটোটিক ডিভিশন। অর্থাৎ মাইটোসিস বা মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে এই জাইগোটটি আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় বা বড় হয়, পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ অর্গানিজমে পরিণত হয়। তো এই ছিল আমার আজকের প্রথম পর্বের আলোচনা। আমরা এখানে বিভিন্ন ধরনের সেলের যে টাইপস সেগুলো নিয়ে আলোচনা করলাম।